বেলা ৩টা বাজতে চলেছে। নৌমিতাদের কেনাকাটা এখনো অব্যাহত। বিয়ের শপিং বলে কথা, সময় তো লাগবেই। কুষাণ শপিং মলের নিচে বাইক থামিয়ে দ্রুত পায়ে ওপরের দিকে রওনা হয়েছে। নৌমিতার লেহেঙ্গা এখনো চূড়ান্ত হয়নি। বলতে গেলে নৌমিতার কেনাকাটা এখনো অর্ধেক বাকি। এতক্ষণ যাবৎ বাড়ির সবার জন্য কেনাকাটা করা হয়েছে, যদিও পুরোপুরি হয়নি। নৌমিতা এখনো পছন্দ করতে পারছে না কোন রংটা তাকে মানাবে। মন স্থির করতে পারছে না বাহারি ডিজাইনের অসংখ্য ভারী ভারী লেহেঙ্গার মধ্যে কোনটা পরলে তাকে ভালো লাগবে। ওদিকে সাফিন বলেছে ৩টা বাজে সেও আসবে। নৌমিতাকে সাথে নিয়ে বিয়ের লেহেঙ্গা কিনবে সে। মাহমুদা বেগম মৌমিতাকে অন্যমনস্ক দেখে জিজ্ঞাসা করলেন। কিরে, এগুলো পছন্দ হচ্ছে না? নমিতা হাত দিয়ে নেড়েচেড়ে দেখে গর্জিয়াস ভারী হলুদ রঙের লেহেঙ্গাগুলো। সে এত ভারী পোশাক একদমই পছন্দ করে না। বরাবরই নর্মাল ও হালকা ডিজাইনের পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সে। শাহনাজ বেগম উৎসাহ দিয়ে বললেন। কোনটা পছন্দ হয়েছে তোর? এই লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর, তোকে মানাবে ভালো। নমিতা হাত কসলাতে কসলাতে মুখ ফুলিয়ে বলে। আমার টকটকে হলুদ কালারের কোনো ড্রেস পরতে একদম ভালো লাগে না। লাল, হলুদ, গোলাপি এগুলো বড্ড কমলা কালার। আমি ইউনিক কোনো কালারের লেহেঙ্গা। খুব কাছে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরায় নমিতা। কুষাণের ঘরমাক্ত মুখশ্রীর পানি চেয়ে থেমে যায় সে। ফ্যানের নিচে দাঁড়ানো তরুণ কপাল ছুঁই ছুঁই চুলগুলো দুলছে অবলীলায়। কালো রঙের শার্টের বুকের কাছে বোতাম দুটো খোলা থাকায় ঘাম বিন্দুগুলো গ্রীবা বেয়ে গড়িয়ে পড়ছে। সে দৃশ্য চোখে পড়ল নমিতার। দৃষ্টি নত করে ফেলে সঙ্গে সঙ্গে নমিতা কুষাণ শার্টের স্লিপ দুটো গোটাতে গোটাতে এক নজর নৌমিতাকে অবলম্বন করে ফের দৃষ্টি ঘুরায়। দোকানদারের দিকে তাকিয়ে হাতের ইশারায় দেখিয়ে দেয়। এই সিরিয়ালের নিচের দিকে অলিভ গ্রিন লেহেঙ্গাটা বের করুন। দোকানদার সেই লেহেঙ্গাটা বের করে নৌমিতাদের সামনে খুলে দেখায়। অলিভ গ্রিন লেহেঙ্গাটা ঝিলমিল স্টোনের কাজ করা। অন্যটা হলুদ রঙের হালকা কাজ করা। খুব বেশি ভারীও না। এক দেখাতে পছন্দ হয়ে যায় নমিতার। হাত দিয়ে ছুঁয়ে দেখে। সেই ইউনিক কিছুই চাইছিল। ট্রায়াল দিয়ে এসে হাসি মুখে বলল। জেঠিমা, আমায় কেমন লাগছে? এই লেহেঙ্গাটা অনেক সুন্দর না? বেশি ভারীও লাগছে না। হলুদের জন্য এটা নিলে কেমন হয়? না না, এটা নেওয়া যাবে না। কেমন ফ্যাকাশে এইটা, কালারটা দেখতেই কেমন লাগছে। তুই বউ, হলুদের অনুষ্ঠানে উজ্জ্বল কালার পরবি, সবাই তোকে দেখবে। এটা তোকে একদমই মানাচ্ছে না। তুই বরং ওই গোলাপি কালারের লেহেঙ্গাটাই নে। গ্রামের মানুষ শাহনাজ বেগম, তাই চকচকে রঙে ওনার পছন্দ। কাইফা বলল। কাকিমা, এই কালারটাও সুন্দর। আজকাল এটাই ফ্যাশন। হলুদের অনুষ্ঠানে হলুদ রং পরে কয়জন? সবাই ইউনিক কিছু ট্রাই করতে চায়। আপুকে দারুণ লাগবে। আমি হলুদ পরবো না। হলুদ আর পার্পেলের কম্বিনেশনে লেহেঙ্গাটা নিব। ফাইজা বলে। আমিও হলুদই পরবো, কিন্তু আমাদের পরা না পরায় কি আসে যায়। আগে বউয়ের পোশাক ঠিক করতে হবে। সবাই বউকে দেখবে, আমাদের না। নমিতার মন খারাপ হয়ে যায়। মনে মনে হলুদি পড়তে হবে। ফোনের বিপ বিপ শব্দে মনোযোগ ক্ষুণ্ণ হয়। কুষাণ পকেট থেকে ফোনটা বের করে কানে চাপে। যেতে যেতে বলে। কাইফা নিবো, আমার সাথে আয়। নমিতা আর কাইফা কে অন্য একটা দোকানে তাদের পছন্দ মতো ডিজাইনের লেহেঙ্গা কিনে দিল কুষাণ। নমিতার গায়ে হলুদের জন্য লেহেঙ্গাটা সে পরশুই বুকিং করে রেখেছে। সবার ইচ্ছে যেন নমিতা হলুদই পরবে। আর এই লেহেঙ্গাটা হলুদের মধ্যে হলেও অনেক সুন্দর ডিজাইন, তাই সে আর না করতে পারল না। সাফিনের সঙ্গে একটা রেস্টুরেন্টে ঢুকেছে নমিতা। দুজনের সামনেই কফি। কি যেন বলছে আর হাসছে। দূরে বসে তা নজরে রাখছে কুষাণ আর আবিদ। কুষাণের মুখে অমানবিক ভয়াবহতা স্পষ্ট। উত্তপ্ত শালকার মতো দৃষ্টি তার। রাগটাকে খুব সাবধানে সামলালো। ঘন ঘন শ্বাস ফেলছে। আবিদ ওদিক তাকিয়ে বলছে। এই ধরবি না, যা ধরে ফেললো। সাফিন নমিতার হাত ধরার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল কুষাণ। এখনই মনে হয় বড় কোনো বিস্ফোরণ ঘটবে। আদিপ বলল। আরে ভাই, কি করছিস? শান্ত হ। রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করিস না। ওই জানোয়ার আমার নিমুর হাত ধরেছে কেন? আদিপ কুষাণকে ধরে রেখে বলে। ওরা একে অপরকে ভালোবাসে।
বিয়েও ঠিক হয়ে গেছে, হাত ধরা এটা খুবই কমন ব্যাপার। এত হাইপার হওয়ার কি আছে? ও রিয়েলি? তাহলে ওই দিন লাবণীকে চিঠি দেয়াতে ছেলেটাকে পিটালি কেন? দমে গেল আদি। ভ্যাবলার মতো হেসে কুষাণকে শান্ত করার চেষ্টা করে। অমনি দেখতে পায় শাফিন পকেট থেকে আংটি বের করেছে। নমিতা খুশিতে দাঁড়িয়ে পড়েছে, হাত দিয়ে মুখ চেপে হাসছে। আবিদ বলল, এখন রিংটা পরিয়ে হাতে চুমু খাবে, দেখিসনি? আর টিকটকে কত দেখেছি, এটা আজকালকার ট্রেন্ড। কুষাণ আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে নমিতার কাছে চলে গেল। শাফিন আংটিটা পরিয়ে ফেলেছি, কিন্তু যেই না চুমু দিতে যাবে অমনি কুষাণ হাজির। ভরট কণ্ঠে ডাকলো। নিমু, নমিতার দৃষ্টি পড়ে কুষাণের এদিকে। শাফিনের মেজাজ খারাপ হলেও তা প্রকাশ করে না। কুষাণ ত্রস্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি আয়, তোকে সবাই খুঁজছে। একটু আগেই শাড়ি কেনা শেষ ভাইয়া। শাড়ি? লেহেঙ্গা কিনিসনি? তোর না শখ লেহেঙ্গা পরে বিয়ে করবি? নমিতা কি বলবে বুঝতে না পেরে জোরপূর্বক হাসে। শাফিনদের ফ্যামিলিতে নাকি বিয়ের দিন লাল টুকটুকে শাড়ি পরতে হয়, লেহেঙ্গা রিসেপশনে পরবে এমনটাই বলেছে তারা। অ্যাকচুয়ালি আমাদের পরিবারে বিয়ের দিন কেউ লেহেঙ্গা পরে না, নিমাইও পরবে না। আমার মায়ের পছন্দের লাল টুকটুকে বেনারসি পরবে, লেহেঙ্গা রিসেপশনেও পরতে পারবে। কুষাণ মনে মনে আওড়ালো। কিপটামি করার আর জায়গা পাস না, কিপটুস কোথাকার। নমিতা পরিস্থিতি স্বাভাবিক করতে হেসে হেসে বলল, একটু পরেই যেতাম, তুমি আর আগেই চলে এলে। কুষাণ ভ্রু কুচকে বলে। আমি এসে কি খুব বড় অসুবিধায় ফেললাম? নমিতা থতমত দৃষ্টিতে একবার শাফিনের দিকে তাকিয়ে বলল, না না কুষাণ ভাই, তেমন কোনো ব্যাপার নয়। তাহলে এখনই চল। শাফিন জোরপূর্বক হেসে বলল, যাও নিমাই, পরশু দেখা হচ্ছে তাহলে। ভালো থেকো। আর ভাইয়া, আপনিও ভালো থাকবেন। কুষাণ কটমট দৃষ্টি ফেলে শাফিনের কাছে এসে হুমকি স্বরূপ বলে যায়, আমার নিমু বিয়ের দিন লেহেঙ্গা পরবে। বিয়ের বরযাত্রী হতে পারলেও বড় হতে পারবি না, এইটা আমার চ্যালেঞ্জ। শাফিন কিছু বলতে যাবে তার আগেই কুষাণ তাচ্ছিল্য হেসে ব্যঙ্গ কণ্ঠে বলল, না না, চিন্তা করবেন না, বিয়ের আয়োজন খুবই ধুমধাম করে করছি আমরা। নমিতা এক নজর দেখে যেতে যেতে তাড়া দিল কুষাণকে। চিন্তা করিস না, তোকে রোস্ট খাওয়া থেকে বঞ্চিত করব না। বলে কুষাণ আর কোথাও না তাকিয়ে বড় বড় কদম ফেলে নমিতার কাছে চলে যায়। শপিং করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে তাদের। সারাদিন ঘোরাঘুরির পর সবাই বেশ ক্লান্ত, তবুও সবকিছু কিনতে পারেনি, কারণ আবার যেতে হবে ছেলেদের পোশাকের জন্য। তাই খেয়ে দিয়ে জলদি ঘুমিয়ে পড়লো সবাই। খুব সকালেই সবাইকে উঠে পড়তে হলো হানিফ তরফদারের হুম্বিতম্বিতে। সবাইকে দ্রুত খাওয়া দাওয়া শেষ করতে হয়েছে, কারণ সকালে ডেকোরেটরের লোক চলে এসে পড়েছিল। নমিতা বাদে সবাই দোতলায় চলে গেছে। আদিপ আর ফিরোজও বেরিয়ে গেল। কুষাণ যায়নি, সে সোফায় বসে পপকর্ন খাচ্ছে। নেভি ব্লু ট্রাউজার আর ওভারসাইজ টি শার্ট পরে পায়ের ওপর পা তুলে বসে আছে। হানিফ তরফদার ডেকোরেটরের লোকদের বললেন, এই দিকটায় বেশি করে ফুল দিবেন, যেমন ছবিতে দেখেছিলাম তেমন করে দিবেন। আচ্ছা, সবাই এখানে তাহলে ছাদ ডেকোরেট করবে কি? কুষাণ চারদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। পপকর্নের বক্সটা হাতে নিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে চিবোতে চিবোতে তার বাবাকে শুনিয়ে শুনিয়ে বলে, এমন ভাবে ওদের গাইড করছো যেন নিজের ছেলের বিয়ে। এত নিখুঁতভাবে সাজানোর কি কোনো দরকার আছে? বিয়ে তো আর নিজের ছেলের সঙ্গে দিচ্ছ না। হানিফ তরফদার একটু কুঁচকে ওঠেন, কথার মধ্যে সূক্ষ্ম খোঁচা অনুভব করলেন। সুযোগ পেয়ে কুষাণ যে ক্ষোভ ঝাড়ছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন। তিনিও অন্যদিকে ফিরে গলায় তুচ্ছ বিরক্তির সুরে টেনে বললেন, দুনিয়াতে এত মেয়ে থাকতে ছেলের দৃষ্টি কেন ওখানেই পড়তে হলো? একবারও লজ্জা করলো না? ছেলের চিন্তা ভাবনা যদি হয় অবাস্তব, তাহলে আমাদেরই বা কী করার আছে? তবুও যদি সময় থাকতে জানাতো, তাহলে দেখে শুনে কিছু একটা করা যেত। তাছাড়া এমন বেকার ছেলের কাছে কোন বাবা তার মেয়েকে তুলে দিবে? বোধ বুদ্ধি কি সব গিলে খেয়েছো? ছেলের বাবাই যদি নিজের খালাতো বোনকে বিয়ে করে থাকে, তাহলে ছেলের লজ্জা আসবে কোথা থেকে? আমি না হয় বুদ্ধিশুদ্ধি গিলে খেয়েছি, ছেলের বাপ তো স্মৃতি শক্তিই গিলে খেয়েছে। স্টুডেন্ট হওয়ার পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার, বেকার নই, এটাও কি ভুলে গেছো? অবাস্তবকে বাস্তব। তখনই নাজিম তরফদার এসে বললেন। হানিফ তরফদার গলা খাকারি দিয়ে নাজিম তরফদারকে নিয়ে যেতে যেতে বললেন, ও কিছু না, বাজারের লিস্ট করছি তো তাই।
বলতে বলতে চলে গেলেন ওনারা। এদিকে কুষাণ কিছুক্ষণ কপাল কুঁচকে বসে থেকে পপকর্নগুলোকে রেখেই চলে গেল নিজের ঘরে। সকাল থেকে নমিতা ঘর থেকে বের হয়নি। সময় পেরিয়ে সন্ধ্যা নামলো, তারপর ঘর থেকে বেরোলো নীরবে চুপিসারে। কুষাণের মামার বাড়ি থেকে মেহমান এসেছে কিছু, সবার সাথে কুশল বিনিময় করে আবারও চলে এলো রুমে। লাইট বন্ধ, গভীর রাত, তবু তার মুখে হাসি নেই। বিয়ে নিয়ে তার চোখে সেই পূর্ণতা, উচ্ছ্বাস, হৃদয়ে অত্যন্ত প্রশান্তির জোয়ার, আর ঠোঁটে সেই প্রাণবন্ত হাসিটাই নেই। নিথর বিমূঢ় অচেনা কোনো শূন্যে ডুবে আছে সে। কোনো এক কারণে কাইফাও আজ তাকে বিরক্ত করতে আসেনি। সে নিজের মতো মগ্ন হয়েছিল কুষাণের ডায়েরিতে। কোনো এক অদৃশ্য শিকল তাকে বেঁধে রেখেছিল সোনালি পৃষ্ঠার কালো কালির আঁচড়গুলোতে। ঘোর থেকে যেন বেরোতেই পারছে না। দুটো ডায়েরি পড়ে শেষ করেছে সারাদিনে। শেষের দুটো পৃষ্ঠা অবশ্য বাকি কাইফা চলে আসায় পড়তে পারেনি। ডায়েরির প্রথম পৃষ্ঠায় দৃষ্টি রাখতেই হাসি মিলিয়ে যায় একদম দমকা হওয়ায়। পরপর লেখাগুলোতে ওলটপালট করে দেয় তাকে। ছিন্ন ভিন্ন বুকে নেত্র সলিলায় ভিজে ওঠে পৃষ্ঠার পর পৃষ্ঠা। কতক্ষণ যে বাঁকহারা হয়ে অশ্রু দিয়েছে তার নিজেরও খেয়ালই নেই। অবিশ্বাস্য দৃষ্টি এখনো মেঝেতে নিবদ্ধ। এখনো বিশ্বাস করতে পারছে না যে মানুষটাকে তার সবসময় অপমান করে গায়ে হাত অব্দি তুলে সে তাকে জীবনের থেকেও বেশি ভালোবাসে। রক্ত ঝরা প্রেম, একটা গল্পও লিখেছে তাকে নিয়ে। মস্তিষ্ক থেকে কিছুতেই বের করতে পারছে না। চোখ মুখ অসম্ভব রক্তিম বর্ণ ধারণ করেছে। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসলে ডায়েরির সাদা কালো পৃষ্ঠাতে এত গভীরভাবে আবেগটুকু সাজাতে পারে তা জানা নেই নমিতার। কিছুতেই ভুলতে পারছে না। কেমন যেন নিশুতির অন্ধকারে তলিয়ে যাচ্ছে। কাইফার রুমে টেবিলের নিচে মেঝেতে পড়ে থাকা দুটো ডায়েরি দেখতে পায় সে। গলা ব্যথায় রুম থেকে বেরোয়নি আজ। ডায়েরিগুলো ওপরে তুলতে গেলে অমনি চোখে ভেসে ওঠে কুষাণের নাম। দেখেই বুঝলো এগুলো কুষাণের ডায়েরি। মাথায় দুষ্ট বুদ্ধি এঁটে পড়তে শুরু করলো। প্রথম পৃষ্ঠায় যেন দমকা হাওয়া ভেসে যায় সে। পরপর এত বড় ধাক্কা খাবে স্বপ্নেও কখনো ভাবেনি। অন্তর্দ্বন্দ্বে দগ্ধ হচ্ছে বারবার। কান্না করা ছাড়া আর কিছুই করার নেই, কোনো উপায়ও নেই। ভয়াবহ কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সে। আগে জানলে কি এমন হতো? একজনকে ভালোবেসে বিয়ে করেছে, আরেকজনকে জীবনের মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে। কেন কুষাণ ভাই তাকে এত ভালোবেসেছিল? সেই ছোটবেলা থেকে তার সাথে কাটানো অসংখ্য স্মৃতি ডায়েরিতে নিবদ্ধ। নিঃসন্দেহে সে আজ করতে পারছে এই রক্তমাখা প্রেমের গভীরতা। সে চাইলেও সাফিনকে ছেড়ে কুষাণকে ভালোবাসতে পারবে না। তবুও তার কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। এই ডায়েরিটা আজ না পড়লেও হতো না। কেন সে ধরেছিল কোনো দিকে যাবে সে? কুষাণ কেন তাকে মনের কথাগুলো খুলে বলল না? কুষাণের এত ভালোবাসা দেখে কোনো মেয়ে ফিরে দেবে না। আজ যখন সে অন্য কারো বউ হতে চলেছে তখনই তার সব জানতে হলো। ডায়েরিগুলো আজ না পড়লেই হতো না? আপু, তুমি এখানে মেঝেতে বসে কি করছো? ঘুমাবে না? ঘোরের ভেতর থাকায় আকস্মিক আওয়াজে কেঁপে ওঠে নমিতা। লাইট বন্ধ, ফোনের স্ক্রিনের আলো অহেতুক জ্বালিয়ে রেখেছে। উঠে কাইফার সাথে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু কুষাণের সাথে কাটানো প্রতিটা স্মৃতি তার মস্তিষ্কে জলজল করে ভেসে উঠল। ঘুম আর ধরা দিল না তার চোখে। সাবধানে কুষাণ, সামলে হাট, আর মুখটা বন্ধ রাখ। কুষাণকে সামলাতে বেশ বেগ পোহাতে হচ্ছে। হানিফ তরফদারের নেশাগ্রস্ত কুষাণ টলমলে পায়ে হাঁটছে। ছেলের এমন অবস্থা দেখতে হবে কখনো স্বপ্নেও ভাবেননি তিনি। ঘড়ি কাটা হয়তো এতক্ষণে 3-4টার ঘর পেরিয়ে 4টার ঘরে ছুঁই ছুঁই যাবে। সবাই গভীর ঘুমে মগ্ন। পরিচিত এক লোক কল করে না বললে হয়তো জানতেই পারতেন না। রাস্তায় রাত কাটাতে হতো কুষাণকে। কুষাণের মুখে হাত চেপে ধরে রেখেছেন তিনি। ভাগ্যিস কেউ সজাগ নেই, নয়তো লজ্জায় মাথা তুলতে পারতেন না। অমন একটা শক্তপোক্ত ছেলের সঙ্গে কি পারা যায়? প্রচুর বেগ পোহাতে হলো ওনার। দরজা খোলা থাকায় কুষাণের রুমে ঢুকতে খুব একটা অসুবিধে হলো না। আবিদকে ডেকে বললেন, বাবা, আমার কুষাণকে সামলাও। দরজা বন্ধ করে যে করেই হোক একে শান্ত করো। কে শুনতে পেলে মান সম্মান আর কিচ্ছু থাকবে না। আত্মীয় স্বজনরা আছেন, তুমি সামলাও বাবা। আমি এখানেই আছি, দরকার হলে ফোন দিও। আবিদের কাছে কুষাণকে রেখে তিনি ড্রয়িং রুমের সোফায় বসে পড়লেন। আবিদ দরজাটা আটকে পেছন ফিরতেই চমকে যায়। তার ঠিক সামনে কুষাণ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আকস্মিক আবিদকে শক্ত করে জড়িয়ে ধরে অস্পষ্ট গলায় বলে, নিমু, এতক্ষণ কোথায় ছিলি তুই?
জানিস তোকে কোথায় কোথায় খুঁজেছি? আবিদ ছাড়ানোর চেষ্টা করে, কুষাণ ঢলছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। চোখ পিট পিট করে তাকিয়ে বলে, নিমু তুই এত লম্বা হয়ে গেছিস কেন? আমার নিমু তো এত মোটা না। তোর গালে চুল উঠলো কখন? আবিদ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, দাঁতে দাঁত চেপে রুক্ষ স্বরে বলল, আমি তোর নিমু না, তোর বন্ধু আবিদ। ভুলভাল কথা বলা বন্ধ কর। কুষাণ পড়ে যেতে নেয়, আবিদ দ্রুত হাতে ধরে ফেলে। কুষাণ ফের বলে, তুই মিথ্যে বলছিস। তুই আমার নিমু। আয় তোকে একটা চুমু খাই। আবিদ জিভ কেটে কাদো কাদো ফেস করে বলে, সি দোস্ত, আমি তোর বন্ধু আবিদ, তোর নিমু না, ভালো করে দেখ। কুষাণ ঠোঁট এগিয়ে নিতেই আবিদ দূরে চলে যায়, অনুরোধ করে, আস্তাগফিরুল্লাহ দোস্ত, আমার সতীত্ব নষ্ট করিস না প্লিজ। লাবণী জানতে পারলে আমাকে কখনো বিয়ে করবে না। দোস্ত তোর পায়ে পড়ি, আমার কাছে আসিস না। কুষাণ দড়াম করে পড়ে যায় মেঝেতে, মাথায় ব্যথা পেয়েও কোনো শব্দ করে না। আবিদ হকচকিয়ে ওঠে, দ্রুত তুলে কুষাণকে। দোস্ত আবারও বলছি, আমি তোর বন্ধু আবিদ। উল্টা পাল্টা কথা বন্ধ করে আই, চল ঘুমাই। কুষাণ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, তাই তো বলি, ওই হারামজাদাটা আবার ডেট ফেল মদ দেয়নি তো? কুষাণকে ঠেলে ঠেলে ধরে জানালার পাশটাতে নিয়ে মেঝেতে বসালো। আকস্মিক কোনো কারণ ছাড়াই কুষাণ অঝরে কেঁদে দিল। জীবনের প্রথমবার নেশা করায় খুব ভালোই মাতাল হয়েছে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, আমার নিমুকে ডেকে দে। আমি আমার নিমুর কাছে যাব। ও নিমু, কোথায় তুই? এই শালা আমাকে আটকে রেখেছে। আমাকে বাঁচা জান। উঠে চলে যেতে চাইলে আবিদ আবারও কুষাণকে আটকে দেয়। হতাশার নিঃশ্বাস ত্যাগ করে বলে, তাহলে এইটাই ছিল তোর ইম্পর্ট্যান্ট কাজ? আমাকে না নিয়ে একা একা চলে গেছিস, আর এখন মদ খেয়ে এসে মাতলামো করছিস? তুই এসব খেতে গেলি কোন দুঃখে? আমার উপরে ভরসা করতে পারিসনি? তুই না বলেছিলি সাবিনের কাছে যাবে? কুষাণ দেওয়ালে হেলান দিয়ে মাত্রই বসেছিল। সাফিনের নাম শুনতেই তড়াক করে তাকালো, রক্তিম চোখে শুলের মতো তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো আবিদের উপর। আমার নিমু কই? ওই সাফিন্দা নিয়ে যায়নি তো? নিমু, এই নিমু, এই ছাড় তো, আমাকে যেতে দে। সাফিন্দাকে মেরে ফেলবো। আবিদ ঠোঁট টিপে হাসে। তোকে যেতে দিলে কি করতে পারবি? হুম হুম তোকে যেতে দিলে কি করতে পারবি? আজ না হোক কাল সাপিন তো তোর নিমুকে নিয়েই যাবে। কুষাণ ওই নড়বড়ে অবস্থাতেই রেগে যায়, শরীর কাঁপে তার। নেশাগ্রস্ত অবস্থাতে রাগের তোপে হুঁশ হারিয়ে কুষাণ বলে ওঠে, ওই সাফিন্দারে এমন জায়গায় লাথি দিব যেন কলিকাতা হারবাল ওর সেটা দিয়ে ভৈরা দিলেও বউকে খুশি করতে না পারে। কুষাণের কথা শুনে আবিদের চোখ দুটো বড় বড় হয়ে যায়, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। পর মুহূর্তেই শয়তানি হাসি দিয়ে বলে, সাব্বাস বেটা, এই না হলো আমার বন্ধু। শোন, পুরুষ মানুষের প্রথম ভালোবাসা হচ্ছে গালি, আর দ্বিতীয় ভালোবাসা হলো বউ। বউ ছেড়ে গেলেও গালি কিন্তু ছেড়ে যায় না। গালি আবিষ্কার না হলে রাগের কন্ট্রোল হারিয়ে এতদিন কোটি কোটি খুন মার্ডারের নিউজ পেপারে ছাপা হতো। তাই সমস্ত পুরুষ জাতির স্লোগান হওয়া উচিত, গালি আছে যতদিন বেঁচে থাকবো ততদিন। শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়েছে মেঝেতে। কুষাণ চোখ বুজে নিষ্প্রাণ হাসে, কি বুঝে হাসলো সে নিজেই জানে। খানিকক্ষণ চুপ থেকে থাকার পর আবিদ ডাকলো। কুষাণ, এই কুষাণ, ঘুমিয়ে পড়লি নাকি? কুষাণের কোনো সাড়া শব্দ নেই। সত্যি ঘুমিয়ে পড়ছে, দীর্ঘশ্বাস ফেললো আবিদ। এত বড় বলিষ্ঠ দেহটাকে বিছানায় টেনে তোলা সম্ভব নয়, তাই দুটো বালিশ নিয়ে মেঝেতেই শুয়ে পড়লো কুষাণের সাথে। অতিরিক্ত শব্দে মাথা ধরেছে নৌমিতার। এমনিতেও ঘুম হয়নি তার, দুশ্চিন্তায় এক রাতে যেন চোখের তলানিতে দাগ পড়ে গেছে। চাহনিটা কেমন যেন নিস্তেজ। রং হারানো মুখ তুলে ফোনের ওপর ভেসে থাকা মেসেজটা দেখলো। সাফিন মেসেজ দিয়েছে, নৌমিতা ছোট্ট করে রিপ্লাই দিয়ে উঠে পড়ল। চারতলা বাসায় সাজসজ্জা এখনো চলমান। কিছুক্ষণ পায়চারি করে সোজা ঢুকে পড়লো রান্নাঘরে। রান্নাঘরে তখন মাহমুদা বেগম, কুষাণের এক মামি আর কাজের মহিলাটা ছাড়া কেউ নেই। নমিতাকে দেখা মাত্রই তৎক্ষণাৎ মাহমুদা বেগম মৃদু হেসে বলেন, তুই হঠাৎ রান্নাঘরে এলি যে? হ্যাঁ জেঠিমা, মাথা ধরেছে তাই কফি বানাতে এলাম। কফি পাউডার কোথায় রেখেছো বলো তো? হাত ঝেড়ে উঠে দাঁড়ালেন মাহমুদা বেগম, বললেন, দাঁড়া, বের করে দিচ্ছি। কিঞ্চিত সময় পর রান্নাঘরে প্রবেশ করে কাইফা। চোখে মোটা ফ্রেমের চশমাটা ঠেলে ঠিক করে নিয়ে ব্যস্ত গলায় তার মাকে প্রশ্ন ছুড়ে দেয়, মা, লেবু আছে ঘরে?
মাহমুদা বেগম বেসিনে মাংস ধুতে দিতে গম্ভীর স্বরে বললেন। আমি জানি না, খুঁজে দেখ। কাইফা ফ্রিজ খুলে একটা মাত্র লেবু পড়ে থাকতে দেখলো, সেটাই হাতে তুলে নিয়ে পরিষ্কার স্বচ্ছ একটা গ্লাসে অর্ধেক অংশ পানি ভর্তি করে কিচেন ক্যাবিনেটের উপরে রাখলো। কাইফার এমন ছোটাছুটি দেখে নমিতার মনে কৌতূহল জাগে। আগ্রহ সুলভ জিজ্ঞাসা করে। শরবত বানাচ্ছিস কার জন্য? কাইফা বলে। ভাইয়ার জন্য। ভাইয়া লেবুর শরবত বানাতে বলেছে। কুষাণের কথা উঠে আসতেই কম্পিত হয় হৃদয়। নমিতার কর্মরত রাত থেমে যায় নিমেষেই। খানিক সময়ের জন্য মনোযোগ ছিটকে পড়ে অন্য খাতে। মনে পড়ে গতকালের কথা। মনের মধ্যে এক অজানা টান কাজ করে তার। কাইফার মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে। তুই যা, আমি বানিয়ে দিয়ে আসছি। তোমাকে বানাতে হবে না আপু, ভাইয়া এক্ষুনি নিয়ে যেতে বলেছে। জানোই তো, ভাইয়া রাগ, পরে আমাকে ধমক খেতে হবে। সময় ব্যয় না করে কাইফার হাত থেকে ছুরিটা নিয়ে নিজের হাতে নিয়ে নেয়। মৃদু কাঁপা কণ্ঠে বলে ওঠে। চিন্তা করিস না, আমি এক্ষুনি দিয়ে আসব, তোকে ধমক খেতে হবে না। কাইফা ভাবুক দৃষ্টি মেলে স্থির দাঁড়িয়ে রইল। অবাক চোখে বলল। তুমি নিয়ে যাবে? আচ্ছা, শরবতে কিন্তু চিনি দিও না, তেতো ভাবটা জানো গাঢ় হয়। আমি আসছি তাহলে। রান্নাঘর ছেড়ে চলে গেল কাইফা। নমিতা সর্বত্রকু রেডি করে পা বাড়ালো কুষাণের রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে পায়চারি করছে সীমা। সীমা সম্পর্কে কুষাণের মামাতো বোন। সে ছোট থেকেই কুষাণকে অন্য নজরে দেখে। যখনই কুষাণদের বাসায় আসে বা কুষাণ তাদের বাড়িতে যায়, তখন সে ছোট ছোট করে কুষাণকে দেখে। জুৎসই অজুহাতের অভাবে এখনো কুষাণের ধারে কাছে ঘেঁষতে পারেনি। নমিতাকে শরবত নিয়ে যেতে দেখে সীমা মুচকি হাসি দিয়ে বলে। আপু, কোথায় যাচ্ছ? নমিতা মৃদু হেসে বলে। কুষাণ ভাইকে শরবতটা দিতে যাচ্ছি, তোমার সঙ্গে এসে কথা বলবো। ও, সমস্যা নেই আপু, আমি তোমার সাথে যাই। নমিতা চলন্ত পা দুটো থামায় না। তার কাছে কিছু একটা গড়বড় মনে হলেও মুখ ফুটে বলল। আচ্ছা আসো। সীমার মনে তেলেকা লাড্ডু ফুটছে। হাত দিয়ে কিছু চুল বুকের এক পাশে এনে রাখলো। ঠোঁটে কড়া করে গোলাপি লিপস্টিক, পরনে টপস আর লেগিংস। নমিতা ধীর পায়ে কুষাণের কাছে দাঁড়ালো। নত মাথায় বেডের কিনারে চোখ বুজে বসে আছে কুষাণ। ভেজা চিপচিপে চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কাঁপা কাঁপা ঠোঁটে আওড়ালো। কুষাণ ভাই। কুষাণ চোখ মেলে তাকায়। এক জোড়া পায়ে চোখ আটকায় তার। নমিতার পায়ে তার দেওয়া পায়েল। শান্ত চোখে তাকায়। নমিতার হাতেও তার দেওয়া ব্রেসলেট। কোনো আওয়াজ না করে শরবতের গ্লাসটা হাতে নিল। নমিতাকে ডিঙিয়ে সীমা সামনে এসে লাজুক হেসে বলল। কেমন আছো ভাইয়া? কুষাণ সঙ্গে সঙ্গে জবাব দিল না। ঢকঢক করে শরবতটুকু সাবার করে দিল। বলল। ফাইন, নিমু গ্লাসটা নে। নমিতা গ্লাসটা নিয়ে বেরিয়ে যাবে, তখনই জেরিন ঢুকলো ঘরে। উত্তেজনায় দ্রুত পায়ে এসে কুষাণের সাথে বসে দুই হাত মেলে হালকা জড়িয়ে ধরে কুষাণকে তার কণ্ঠে উচ্ছ্বাস। কুশ, মেরা কুশ, মেরা দোস্ত, তোর জন্য একটা সুখবর এনেছি। এমন একটা নিউজ কালেক্ট করেছি যেটা তোর। তখনই বুঝতে পারে এখানে আরো দুজনের উপস্থিতি আছে। তাকায় নমিতা আর সীমার দিকে। সঙ্গে সঙ্গে আবিত বের হয় শাওয়ার নিয়ে। কুষাণকে ছেড়ে অপ্রস্তুত ভাবে হাসলো জেরিন। নমিতাও মৃদু হেসে দ্রুত ঘর ছাড়লো। সীমা মুখ গোমরা করে নমিতার পেছন পেছন গেলেও আবার পেছনে ফিরে তাকালো। বেচারির ভিতর ভিতর হয়তো জ্বলন হচ্ছে। ওরা যেতেই কুষাণ ঝরা মেরে উঠে পড়ে প্রজ্বলিত দৃষ্টিতে জেরিনের দিকে তাকায়। ওভাবে দৌড়ে এসে জড়িয়ে ধরলি কেন? আমি কি তোর বফ লাগি? নিমু কি মনে করলো বলতো? সরি দোস্ত, এক্সাইটমেন্টে কি করতে গিয়ে কি করে ফেলেছি খেয়াল ছিল না। এসব ছাড়, যে যেটা মনে করতে চাই তাকে সেটা মনে করতে দে। আগে শোন আমার কথা। পশ্চিম আকাশ রাঙা হয়ে উঠেছে সূর্যের শেষ আলিঙ্গনে। আধো আলো আধো অন্ধকার বিরাজ করছে চারপাশে। তবে ছাদ একদম আলোকিত, কৃত্রিম আলোয় সজ্জিত। সবাই সাজগোজ করে এসে স্টেজে ছবি তুলছে। সকলের মধ্যমণি নমিতা কিঞ্চিত সময় পর আগমন হলো কুষাণের। হাতে একটা ব্যাগ। হাসি খুশি মুখ তার। ডাকলো কাইফাকে। এই কাইফা! উচ্চ শব্দে মিউজিক বাজানোর কারণে সেটা কাইফার কান অব্দি পৌঁছায় না।
তাকায়ও না একবার। অগত্যা কুশানি গেল স্টেজের দিকে। অমনি কোথা থেকে সীমা এসে কাছে এসে ভিড়ল। সীমার কুমতলব বোঝা কঠিন বিষয় নয়। কুশান ব্যাগটা দেয় সীমার হাতে। বিস্ময়ে খুশিতে লাফিয়ে ওঠে সীমা, লাজুক ভঙ্গিতে বলে, তুমি আমার জন্য গিফট এনেছো, তাও আবার সবার সামনে গিফটটা হাতে তুলে দিচ্ছ। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি জানতাম তোমার মনেও আমাকে নিয়ে কিছু কিছু হয়। দেখো, তুমি চাইলে চুপি চুপিও দিতে পারতে। এখন যদি সবাই আমাকে প্রশ্ন করে তো মানুষ থাকতে শুধুমাত্র আমার জন্য কেন গিফট এনেছো, তখন কি বলবো? তোর কিছুই বলতে হবে না, কারণ এটা তোর জন্য আনিনি, এনেছি নিমুর জন্য। ব্যাগটা নিমুর হাতে দিয়ে বলবি কুষাণ ভাই পড়তে বলেছে। মন তো ছাড়, আমার মস্তিষ্ক তোর জন্য কিছু হয় না। কথা কি মাথায় ঢুকেছে নাকি আবার বলতে হবে? কিছুটা বিরক্ত নিয়েই বলল কুশান। ফাটা বেলুনের মতো চুপসে গেল সীমার হাসি খুশি মুখ। তবুও কুশানের মন রক্ষার্থে নিমোর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে জানালো, কুশান ভাই দিয়েছে এবং এক্ষুনি পড়তে বলেছে। নমিতা স্টেজের ওপর বরাদ্দকৃত সোফায় বসে আছে। সামনে টি টেবিল। ব্যাগটা খুলে দেখে তাজা ফুল দিয়ে কাস্টমাইজ করা গহনা, নমিতার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা। নমিতা আর্টিফিশিয়াল গহনা পরেছিল, পরশু ঝামেলা কমাতে এটাই কিনেছিল। তাজা ফুলের গহনা দেখে কুশানের দিকে তাকিয়ে হাসলো। কুশান ফোন টিপছে আর চোখে দেখছে নমিতাকে। তারপর সেই আর্টিফিশিয়াল গহনা খুলে তাজা ফুলের গহনা পরানো হলো নমিতাকে। নমিতার সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তাজা ফুলগুলো। সবাই তাই বলছে। ভেতর থেকে না চাইতেও কেমন একটা চাপা শ্বাস বেরিয়ে এলো নমিতার। চোখ মুছলো টিস্যু দিয়ে। গায়ে হলুদের অনুষ্ঠান বেশ জমকালো পূর্ণভাবেই চলছে। নমিতার সঙ্গে বসে ছবি তুলছে এক এক করে সবাই। কুষাণ বসে আছে চেয়ারে, নিজের মতো ফোন টিপছে। পরনে অলিভ গ্রিন পাঞ্জাবি, হাতে রোলেক্স ব্র্যান্ডেড ঘড়ি যেটা সে আজই কিনেছে। হানিফ তরফদার এলেন, মুখাবয়ব প্রচন্ড গম্ভীর। কাল রাতে কোথায় গিয়েছিলে? কুষাণ মুখ তুলল। যেখানেই যাই অ্যাড্রেস দিয়ে কি করবে? হানিফ তরফদার চুপ করে রইলেন। খানিক বাদে আদেশ স্বরূপ বললেন, আজকে থেকে তোমার সন্ধ্যার পর বাসার বাইরে থাকা টোটালি বন্ধ। আর বিয়েতে কোনো ঝামেলা করবে না। আমি কিন্তু 24 ঘন্টায় আতঙ্কে আছি। নতুন করে আবার কি ঘটনা ঘটাও। কুষাণ একগাল হাসে, স্বাভাবিক গলায় বলে, চাপ নিও না বাবা, যা হচ্ছে হতে দাও। চাপ দিয়ে বলছিস? চাপ নেব না? আমাকে কি পাগল মনে হয়? কুষাণ গা ছাড়া একটা ভাব কাঁধ ঝাঁকিয়ে বলে, বিয়েটা খুব ধুমধাম করেই হবে। ফ্রেশ গরুর মাংস অর্ডার দিয়েছি, সকাল হতেই হাতে পেয়ে যাবে। রান্নার ব্যবস্থা বাসার সামনে ফাঁকা জায়গাটাতে করে দেবো, সমস্যা নেই। খাওয়া দাওয়া দুতলার খালি ফ্ল্যাটে খুবই ভালোভাবে হয়ে যাবে। পাত্রপক্ষরা কয়জন আসবে বলেছে কিছু? হানিফ তরফদার আচমকা থমকে গেলেন, বিমূঢ় চোখে চেয়ে বললেন, ভূতের মুখে রাম রাম। তোকে কিচ্ছু করতে হবে না বাবা, তুই শুধু আমার মান সম্মানটা ডুবাস না, তাহলেই হবে। ভালো মেয়ে রেখে 2-3 মাসের মধ্যেই তোর বিয়ে দিব, দেখিস। কুষাণ শান্ত দৃষ্টি মেলে তাকায়। মুখশ্রী জোড়ো করে কালো মেঘের ছায়া। বিরস মুখে বলে, চিন্তা করো না বাবা, আমার লাশের খাটিয়া তোমার কাঁধে উঠলেও তোমার মান সম্মানে এক চুলো আঘাত আসবে না। সব কলঙ্ক আমার কাঁধেই সঁপে নেব। হানিফ তরফদার থমকে গেলেন, কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। আর এক মুহূর্ত বসে না থেকে উঠে পড়ে কুষাণ। চলে যেতে নেই ঠিক তখনই শাহনাজ বেগম জোরে হাঁক ছুড়লেন, বাবা কোষান, কোথায় যাচ্ছ? এখানে এসো। নিমুর সঙ্গে ছবি তুলবে না? নিমু ডাকছে তোমায়। কুষাণ এক পলক তার বাবাকে দেখে চলে গেল স্টেজে। ফটো ওঠানোর এক ফাঁকে নমিতা ধীর কণ্ঠে জিজ্ঞাসা করে, আদিব ভাইয়া কোথায়? ওনাকে তো দেখছি না। কিছু করব না, জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম। তাড়াতাড়ি এই অনুষ্ঠান শেষ করো, নয়তো গোসল দিতে দেরি হয়ে যাবে, তখন আবার জ্বর বাঁধাবি। নমিতা সরু চোখে তাকায়, কণ্ঠে দুষ্টুমির রেশ। হ্যাঁ, জ্বর হলে হবে, তাতে তোমার কি? কুষাণ বাঁকা হাসে, দৃষ্টি ক্যামেরার দিকে রেখেই বলে, আমার আবার কি হবে? তোকে মানে মানে বিদায় করতে পারলেই বাঁচি। আকস্মিক এক খাবলা হলুদ মাখিয়ে দেয় নমিতার গালে। হতভম্ব হয়ে যায় নমিতা। হতবাক চোখে তাকিয়ে মাহমুদা বেগমের দিকে, ফের দৃষ্টি ঘুরিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, এটা কি করলে তুমি? এখনো অনেকের সাথে ফটো তোলা বাকি। তুমি হলুদ মাখালে কেন, তাও আমার মেকআপের ওপরে? কুষাণ জিভ কাটে,
এমন একটা ভাব করে যেন সে ভুল করে হলুদ মাখিয়েছে। নিজের দোষ ঢাকতে বলে, তো হলুদের অনুষ্ঠানে হলুদ মাখাবো না? তাহলে সামনে রেখেছে কেন? মাহমুদা বেগম বললেন, তাই বলে তুই এভাবে হলুদ মাখাবি? হলুদের বাটিটা তো ফটো তোলার জন্য রাখা হয়েছে, গোসলের সময় মাখানো হবে। তাছাড়া এতক্ষণে কাউকে হলুদ লাগাতে দেখেছিস? কেউ লাগায় বলে যে আমিও লাগাতে পারবো না, এমনটা তো কোথাও লেখা নেই মা। তাড়াতাড়ি গোসল শেষ করো, বেশি রাত হলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পরে আবার ঝামেলা বাড়বে।